প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। রাজশাহী কলেজের একাদশ শ্রেণীর অনলাইন ক্লাসে আমি তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আমরা প্রথম অধ্যায়টি শেষ করেছি, যেটি ছিল ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার। সেই অধ্যায়টি আমরা শেষ করেছি। আজকে আমরা দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন নিয়ে আমরা আলোচনা করব। আর ক্লাস উপস্থাপনায় আমি আছি মোহাম্মদ এহসানুল হক, সহকারী অধ্যাপক রসায়ন। আমরা গুণগত রসায়নের যে বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব সেগুলি হচ্ছে অণু ও পরমাণু, পরমাণুর মূল কণিকা সমূহ, তিনটি স্থায়ী মূল কণিকার পরিচিতি, পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা, আইসোটোপ, আইসোটোন ও আইসোবার। এই বিষয়গুলি গুণগত রসায়নের প্রাথমিক যে আলোচনার বিষয়গুলি, সেগুলি নিয়ে আমরা আলোচনা করব। এরপরে আমাদের পরমাণুর মূল গঠন সম্পর্কিত যে বিষয়গুলি, সেগুলি নিয়ে আলোচনা হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনার বিষয়, যেটি আলোচ্য বিষয় যেগুলি, সেগুলি মূলত আমাদের 9-10-এর যে ক্লাস, সেখানেই এর বেশিরভাগই আমাদের আলোচিত হয়েছে। তারই অ্যাডভান্স কিছু বিষয় আমরা আজকে আলোচনা করব। তো আমাদের এই আলোচনার শেষে আমরা যে বিষয়গুলি সম্পর্কে ধারণা লাভ করতে পারব, সেগুলি হচ্ছে যে পরমাণুর গঠন সম্পর্কে আমরা কিছুটা হলেও আজকে একটু ধারণা পাব। পরমাণুর যে গাঠনিক যে তিনটি গাঠনিক যে উপাদান, মূল কণিকা যাকে আমরা বলে থাকি, সেগুলি সম্পর্কে আমরা জানতে পারব। পরমাণুর নিউক্লিয়াস সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারব। সর্বোপরি আইসোটোপ, আইসোটোন, আইসোবার এই বিষয়গুলি সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারব বা জানতে পারব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে কিছু চিত্র দেখতে পাচ্ছি। তোমরা ভালোভাবে এই চিত্রগুলি লক্ষ্য করো। কিছু মাইক্রোস্কোপিক চিত্র আছে এবং কিছু ডেমো চিত্র আছে। এগুলি হচ্ছে বিভিন্ন পদার্থের ক্ষুদ্র কিছু অংশ, যেগুলি মাইক্রোস্কোপের নিচে, এবং কিছু ডেমো চিত্র আকারে দেওয়া আছে। FG এই দুইটি চিত্র হচ্ছে মাইক্রোস্কোপিক চিত্র, এবং KI এই দুইটি চিত্র হচ্ছে আমাদের ডেমো চিত্র। এগুলি মূলত কোনো পদার্থের ক্ষুদ্রতম যে অংশ আমরা বলি অণু, তারই কিছু অংশ আমরা দেখতে পাচ্ছি। তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ এতক্ষণে। আমরা আরও কিছু চিত্র দেখছি যে আমাদের যে শরীরের একটি অংশ হচ্ছে হাত, সেই হাতের কিছু অংশ যদি আমরা কেটে উঠাই, তাহলে আমরা এইরকম কিছু চিত্র দেখতে পাবো। এইগুলি হচ্ছে বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড বা প্রোটিন যেগুলি আছে, সেগুলির আমাদের যে অণু, সেই অণুগুলির গাঠনিক চিত্র আমরা দেখতে পাচ্ছি। তো আমরা যে চিত্রগুলি দেখলাম, সেগুলি সম্পর্কে তোমরা দেখে নিশ্চয় ধারণা লাভ করেছো যে আমরা অণু সম্পর্কে কি করতে চাচ্ছি। পদার্থের ক্ষুদ্রতম যে একক অণু, তার সম্পর্কে আমরা বলতে চাচ্ছি। এখানে আমরা একটু বিষয় নিয়ে প্রথমে একটু সাম্যক ধারণা লাভ করি। কম্পাউন্ডস, এলিমেন্টস, মলিকুলস, অ্যাটমস, এই বিষয়গুলি নিয়ে যদি আমরা একটু ধারণা লাভ করতে চাই, তাহলে আমরা একটু এই চিত্রটার দিকে খেয়াল করলে হয়তো বুঝতে পারবো। প্রথম চিত্রটাতে দেখছি আমরা এলিমেন্টস। এই এলিমেন্টসের একটা অংশ হচ্ছে কি অ্যাটম। এই এলিমেন্টসের যে ক্ষুদ্রতম অংশ, সেটি হচ্ছে অ্যাটমস। অর্থাৎ এলিমেন্টগুলো হচ্ছে কি অ্যাটম দিয়ে তৈরি। তো যখন কোনো এলিমেন্টসের সংজ্ঞা আমরা এভাবে দিতে পারি যে একই ধরনের পরমাণুর সমন্বয়ে যখন গঠিত হবে, একই ধরনের পরমাণুগুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে যখন যেটি তৈরি করবে, সেটি হচ্ছে কি এলিমেন্ট। আর ভিন্ন ধরনের পরমাণুগুলা পরস্পরের সাথে যুক্ত যখন হবে, তখন সেটি হবে কি কম্পাউন্ড। তো এই যে মলিকুল, এই মলিকুল এলিমেন্টের হতে পারে, আবার কি হতে পারে কম্পাউন্ডেরও হতে পারে।
এই দুইটারই কি হতে পারে, অণু, যে কথাটা বা মলিকুল আমরা বলছি, সেটি মোলেরও হতে পারে, যোগেরও হতে পারে। যেমন আমরা যদি এখানে দেখি, অক্সিজেনের দুইটি পরমাণু যদি একসাথে হয় তাহলে এই অক্সিজেনের অণু তৈরি হয়। তাহলে এটি হচ্ছে কিসের? এটি হচ্ছে এলিমেন্ট, এটি হচ্ছে এলিমেন্ট, এটি হচ্ছে এলিমেন্ট, এটি হচ্ছে আমাদের এলিমেন্ট। এবং কার্বন এবং অক্সিজেন যদি যুক্ত হয় তাহলে তৈরি হয় কি? কার্বন ডাই অক্সাইড। এটিকে বলছি আমরা কি? কম্পাউন্ড। এটিকে বলছি আমরা কম্পাউন্ড। আর এই দুইটাই হচ্ছে কি? এই দুইটাই হচ্ছে কি? মলিকুল। এই দুইটা মিলেই হচ্ছে আমাদের অণু বা মলিকুল। তাহলে অণু হতে পারে, মোলেরও অণু হতে পারে, যোগেরও কি হতে পারে? অণু হতে পারে। যখন একই ধরনের পরমাণু মিলে যখন তৈরি হবে তখন তাকে বলবো আমরা এলিমেন্ট। যখন ভিন্ন ধরনের মিলে তৈরি হবে তখন তাকে বলবো আমরা কি? কম্পাউন্ড। তো আমরা অণু সম্পর্কে একটু জানতে চাই, যদিও আমাদের এইগুলা পড়া শুরু হয় ক্লাস 8 থেকে, তারপরেও আমরা আজকে একটু কিছু ধারণা লাভ করতে চাই। আমরা অণু সম্পর্কে যে কথাগুলি আমরা জানলাম সেখান থেকে বলতে পারি আমরা যে অণু হতে পারে মৌলিক পদার্থেরও হতে পারে, যৌগিক পদার্থেরও হতে পারে। অণু মৌলিক পদার্থের অথবা যৌগিক পদার্থের, এই আমরা দেখলাম এই দুই ধরনের পদার্থেরই ক্ষুদ্রতম কণা হতে পারে। অণুর একটা স্বাধীন সত্তা অবশ্যই থাকবে, অণুর একটা স্বাধীন সত্তা থাকবে। অণু সরাসরি রাসায়নিক বিক্রিয়াতে কোনো সময় কি করতে পারবে না? অংশগ্রহণ করতে পারবে না। অণু অবশ্যই পরমাণুতে বিশ্লিষ্ট হলে তারপরে সে কি করতে পারবে? রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। অণুতে সংশ্লিষ্ট পদার্থের ধর্ম অবশ্যই কি থাকবে? বিদ্যমান থাকবে। বিভিন্ন মৌলিক পদার্থের পরমাণুর সমন্বয়ে নানাভাবে বিভিন্ন ধরনের যোগের অণুর গঠন সম্ভব বলে পৃথিবীতে অণুর সংখ্যা কত, এটা আমরা নির্দিষ্টভাবে কি করতে পারবো না? বলতে পারবো না। অর্থাৎ কতটি অণু আছে এটি আমাদের পক্ষে বলা সম্ভব। অসংখ্য অণু রয়েছে আমাদের। তাহলে এই ছিল আমাদের অণুর যে কথাগুলি আমরা বললাম। তাহলে অণু হতে পারে মৌলিক পদার্থেরও ক্ষুদ্রতম কণা হতে পারে, যৌগিক পদার্থেরও কি হতে পারে? ক্ষুদ্রতম কণা হতে পারে। অণুর স্বাধীন সত্তা অবশ্যই আছে। অণুতে সংশ্লিষ্ট পদার্থের ধর্ম কি থাকে? বিদ্যমান থাকে। সরাসরি রাসায়নিক বিক্রিয়াতে এটি অংশগ্রহণ করতে পারে না। বিভিন্ন মৌলিক পদার্থের পরমাণুর সমন্বয়ে নানাভাবে বিভিন্ন যৌগের অণুর গঠন সম্ভব বলে পৃথিবীতে অণুর সংখ্যা কত হবে এটি আমরা নিশ্চিত করে কি করতে পারি না? বলতে পারি না। আমরা এখানে আরেকটি চিত্র দেখতে পাচ্ছি। এটি আমাদের একটি মাইক্রোস্কোপিক চিত্র। এই চিত্রের ক্ষুদ্র একটু অংশ আমরা বাইরে নিয়ে যে অংশটুকু দেখাচ্ছি সেটি হচ্ছে আমাদের ওই নিউক্লিয়াস। আর যে ছায়ার মতো সহ ওই অংশটুকু সহ সম্পূর্ণ যে অংশটি সেটি হচ্ছে আমাদের কি? অ্যাটম বা কি? পরমাণু। তো এই অ্যাটম বা পরমাণুর কেন্দ্রে আমরা দেখতে পাচ্ছি কি? নিউক্লিয়াস। নিউক্লিয়াসে আমরা দুই ধরনের পার্টিকেল দেখতে পাচ্ছি, কণা দেখতে পাচ্ছি। একগুলো হচ্ছে লাল আর একগুলো দুই ধরনের কালারের আমরা দেখতে পাচ্ছি। তো এই দুইটা হচ্ছে প্রোটন এবং কি? নিউট্রন। তাহলে পরমাণু গঠিত হবে, অণুকে ভাঙলে যে ক্ষুদ্রতম অংশ আমরা পাচ্ছি তাকেই বলছি আমরা পরমাণু। এই পরমাণুর যে ক্ষুদ্রতম অংশ তা আছে সেগুলি হচ্ছে বিভিন্ন মূল কণিকা, যাদেরকে আমরা মূল কণিকা নামে অভিহিত করে থাকি। এই মূল কণিকা আবার বিভিন্ন ধরনের আছে, সেগুলি নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। তো এই পরমাণুর যে একটু ইতিহাস না বললে নয়। এই পরমাণু আবিষ্কার বা এই পরমাণুর সম্পর্কে প্রথম যে ধারণা আমাদের সেটা বহু প্রাচীন। তবে লুসিপাস এবং তার ছাত্র ডেমোক্রিটাস এই দুইজন প্রথমে বলেছিলেন যে পদার্থকে আমরা কি করি, যতই ক্ষুদ্র অংশে ভাঙতে থাকি, ভাঙতে ভাঙতে এমন এক সময় এমন একটা পর্যায়ে আসবে যার পরে আর তাকে কি করা যাবে না? ভাঙা যাবে না। ভাঙলে তাতে আর পদার্থের সেই বৈশিষ্ট্য কি থাকবে না? বিদ্যমান থাকবে না। কিন্তু সেই সময়ের তার কিছুদিন পরেই অ্যারিস্টটল বলে উঠলেন না, পদার্থকে নিরবিচ্ছিন্নভাবে কি করা যাবে? ভাঙা যাবে বা ক্ষুদ্র অংশে পরিণত করা যাবে। কিন্তু সেই সময় অ্যারিস্টটলের
কথার পরিপ্রেক্ষিতে আর কেউ তেমন কোনো কথা বলতে পারে না। এই জন্য সেই মতবাদটি অনেকদিন প্রচলিত ছিল। এর পরবর্তীতে একজন স্কুল শিক্ষক জন ডাল্টন বললেন, না, অ্যারিস্টটলের কথা সত্য নয়, বরং লুসিফাস এবং ডেমোক্রিটাসের যে কথা সেটি সত্য, যে পরমাণুকে ভাঙতে ভাঙতে এমন এক পর্যায়ে আসবে যে পর্যায়ের পর পরমাণুকে যে পদার্থকে আর ভাঙলে বা কাটলে তাতে আর ওই পদার্থের বৈশিষ্ট্য কি থাকবে না, বিদ্যমান থাকবে না। সেই ক্ষুদ্রতম অংশকে আমরা বলি কি, পরমাণু। তো এই যে পরমাণু, এই পরমাণুর কেন্দ্রে আমরা দেখছি আছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভেতরে আছে কি প্রোটন এবং নিউট্রন, এবং তার চারিদিকে যে ছায়ার মতো অংশটি আমরা দেখতে পাচ্ছি সেখানে আছে কি ইলেকট্রন। পরমাণুর অণুর যেমন কিছু বৈশিষ্ট্যের কথা আমরা দেখলাম, পরমাণুরও কিছু বৈশিষ্ট্য আছে। পরমাণু অবশ্যই মৌলিক পদার্থের কি হবে, ক্ষুদ্রতম কণা হবে, এর স্বাধীন সত্তা নেই। তবে এটি সরাসরি কি করতে পারে, রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। আমি যদি ধরি এখন পর্যন্ত আবিষ্কৃত মৌলের সংখ্যা 117, তাহলে 117টি মৌলিক পদার্থের পরমাণু ভৌত এবং রাসায়নিক ধর্মে কি হবে, 117 রকমই হবে। একটির সাথে আর একটি পদার্থের পরমাণু কিন্তু কি হবে না, মিল হবে না। এই যে আমরা পরমাণুর কথা বললাম, এই পরমাণু আবার কতকগুলি আমরা দেখলাম যে কতকগুলি ক্ষুদ্র কণিকার সমন্বয়ে গঠিত। এই ক্ষুদ্র কণিকাগুলিকে আমরা বলে থাকি কি, মূল কণিকা। পদার্থের যে ক্ষুদ্রতম উপাদান পরমাণু সমূহ, সেই পরমাণু আবার কতকগুলো অতি ক্ষুদ্র, অতি সূক্ষ্ম এবং অবিভাজ্য মূল উপাদান কণার সমন্বয়ে কি হয়, গঠিত হয়। এই অতি ক্ষুদ্র, অতি সূক্ষ্ম এবং অবিভাজ্য যে কণা, সেই কণাগুলোকেই সামগ্রিকভাবে আমরা পরমাণুর মূল কণিকা নামে কি করে থাকি, অভিহিত করে থাকি। এই মূল কণিকা দুই ধরনের হতে পারে, একগুলি হচ্ছে স্থায়ী মূল কণিকা আর একগুলি হচ্ছে অস্থায়ী মূল কণিকা, ও আরেক ধরনের আছে মূল কণিকা যাদেরকে আমরা কম্পোজিট কণিকা নামে কি করে থাকি, অভিহিত করে থাকি। তাহলে মূল কণিকা হচ্ছে পরমাণু, পদার্থের যে ক্ষুদ্রতম উপাদান বা ক্ষুদ্রতম অংশ পরমাণু যাকে আমরা বলছি, এই পরমাণুরই অতি ক্ষুদ্র, অতি সূক্ষ্ম এবং অবিভাজ্য অংশ যার সমন্বয়ে এই পরমাণু গঠিত হয়, তাকেই আমরা বলে থাকি কি, পরমাণুর মূল কণিকা। এই মূল কণিকা আমরা তিন ধরনের দেখে থাকি, একটি হচ্ছে স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা এবং কম্পোজিট কণিকা। তবে শিক্ষার্থীরা আমরা যদি দেখি একটা পরমাণু যদি আমরা কল্পনা করি, এটি হচ্ছে তার নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন ও নিউট্রন, আর এই যে নিউক্লিয়াস, এর চারিদিকে থাকে আমাদের কি বিভিন্ন কক্ষপথ, সেগুলাতে অবস্থান করে কি, আমাদের কে অবস্থান করে, ইলেকট্রন। তো পরমাণুর এই যে এখানে আমি তিনটি কণিকা দেখিয়েছি। নিউক্লিয়াসের ভিতরে আছে প্রোটন এবং নিউট্রন, এবং কক্ষপথ যেগুলো সেগুলোতে আছে কে, ইলেকট্রন। তো এই যে প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন, তাহলে তিনটি কণিকা আমরা এখানে দেখতে পাচ্ছি, প্রোটন, দুই হচ্ছে নিউট্রন, আর তিন হচ্ছে ইলেকট্রন। এই তিনটি হচ্ছে স্থায়ী মূল কণিকা। এই তিনটিকে আমরা বলি স্থায়ী মূল কণিকা। এদের মধ্যে এই দুইটি কণিকা নিউক্লিয়াসে অবস্থান করে। এই দুইটি কণিকা অবস্থান হচ্ছে কোথায়, নিউক্লিয়াসে। আর ইলেকট্রনের অবস্থান হচ্ছে নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষপথে। বিভিন্ন কক্ষপথে অবস্থান করে কে, ইলেকট্রন। আমরা যে স্থায়ী মূল কণিকা বলছি, সেগুলি হচ্ছে যে সকল মূল কণিকা স্থায়ীভাবে সকল মৌলের পরমাণুতেই কি থাকে, বিদ্যমান থাকে, তাদেরকে আমরা কি বলে থাকি, স্থায়ী মূল কণিকা বলে থাকি। স্থায়ী মূল কণিকা তাহলে আমরা বললাম তিনটা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তার মধ্যে প্রোটন এবং নিউট্রন পরমাণুর নিউক্লিয়াসের ভেতরে, এবং ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরে কি করে, বিভিন্ন কক্ষপথে কি করে, অবস্থান করে। তবে
এই তিনটি হচ্ছে সকল মৌলের পরমাণুর স্থায়ী উপাদান হলেও একটি মৌল হাইড্রোজেন পরমাণুতে এই তিনটি উপাদানের একটি নিউট্রন থাকে না। শুধুমাত্র হাইড্রোজেন ব্যতীত সকল মৌলের পরমাণুরই স্থায়ী উপাদান হচ্ছে কি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। শুধুমাত্র হাইড্রোজেন পরমাণুতে, ব্যতিক্রম হাইড্রোজেন পরমাণুতে এই একটি উপাদান নিউট্রনের কি থাকে না, নিউট্রন থাকে না। এই হাইড্রোজেন পরমাণু ছাড়া অন্য সকল মৌলের পরমাণুতেই এই তিনটি উপাদান কি থাকে, অবশ্যই বিদ্যমান থাকতে হবে। এই জন্য এই তিনটি উপাদানকে আমরা কি বলে থাকি, স্থায়ী মূল কণিকা বলে থাকি। অস্থায়ী মূল কণিকা হচ্ছে যে স্থায়ী মূল কণিকা যেগুলো আমরা বলছি, এগুলি ছাড়াও আরো কোন কোন মৌলের পরমাণুতে কি থাকে, এই তিনটি স্থায়ী মূল কণিকা ছাড়াও আরো কিছু স্বল্প ভর বিশিষ্ট কি থাকে, স্বল্প ভর বিশিষ্ট মূল কণিকা অত্যন্ত অল্প সময়ের জন্য অস্থায়ীভাবে কি থাকে, কোন কোন মৌলের পরমাণুতে কি থাকে, বিদ্যমান থাকে। এই যে কণিকাগুলি যেগুলি স্বল্প ভরের এবং কোন কোন মৌলের পরমাণুতে অতি অল্প সময়ের জন্য কি থাকে, অস্থায়ীভাবে অবস্থান করে, তাদেরকে আমরা বলে থাকি কি অস্থায়ী মূল কণিকা। এই অস্থায়ী মূল কণিকাগুলি দ্রুত অন্য স্থায়ী মূল কণিকায় কি হয়, পরিণত হয়। এরা অস্থায়ীভাবে কি থাকে, পরমাণুর ভেতরে বিদ্যমান থাকে। যেমন পায়ন, নিয়ন, পজিট্রন, নিউট্রিনো, অ্যান্টিনিউট্রিনো, এই যে কণিকাগুলি, এগুলি হচ্ছে কি অস্থায়ী মূল কণিকা। তাহলে অস্থায়ী মূল কণিকা সম্পর্কে আমরা যেটা জানতে পারলাম যে এগুলি হচ্ছে স্বল্প ভর বিশিষ্ট এবং অত্যন্ত স্বল্প সময়ের জন্য কোনো পরমাণুতে যে সকল কণিকা উপস্থিত থাকবে এবং এই কণিকাগুলি দ্রুত অন্য কোনো স্থায়ী কণিকাতে কিভাবে রূপান্তরিত হবে, সেই কণিকাগুলিকে সাধারণত আমরা বলবো কি অস্থায়ী মূল কণিকা। এছাড়া আরেক ধরনের কণিকার কথা আমরা বলছি, যাদেরকে আমরা বলছি কি কম্পোজিট কণিকা। স্থায়ী এবং অস্থায়ী মূল কণিকা ছাড়াও আরো এক ধরনের কণা খুব অল্প সময়ের জন্য কি থাকে, পরমাণুতে বিদ্যমান থাকে এবং এরা তুলনামূলকভাবে কি ভারী। এই কণাগুলিকেই আমরা বলে থাকি কি কম্পোজিট কণিকা। যেমন আলফা কণা এবং ডিউটেরন কণা, এই দুইটি হচ্ছে কি কম্পোজিট কণিকা। তাহলে স্থায়ী এবং অস্থায়ী এই দুই ধরনের কণিকা ছাড়াও কোন কোন মৌলের পরমাণুতে আরো এক ধরনের ভারী মূল কণিকা, এটাও একটা অস্থায়ী কণিকা, বিদ্যমান থাকে। এসব ভারী কণিকাকে আমরা সাধারণত কি বলে থাকি, কম্পোজিট কণিকা বলে থাকি। এই কম্পোজিট কণিকাগুলির মধ্যে দুইটি উল্লেখযোগ্য হচ্ছে আলফা কণা এবং ডিউটেরন কণা। এই হচ্ছে কি কম্পোজিট কণিকা। আমরা এই যে পরমাণুর তিনটি স্থায়ী মূল কণিকার কথা বলেছি, আমরা পরমাণুর তিনটি স্থায়ী মূল কণিকার কথা বলেছি, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এই তিনটি স্থায়ী মূল কণিকা সম্পর্কে আমরা এখন একটু বিস্তারিতভাবে কি করতে চাই, জানতে চাই। আমরা প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটি দেখতে পাচ্ছি, আমরা চিত্র দেখতে পাচ্ছি। এটি হচ্ছে ইলেকট্রন আবিষ্কারের জন্য যে ক্যাথোড রে ডিসচার্জ টিউব ব্যবহার করা হয়েছিল। ক্যাথোড রশ্মি আবিষ্কার হয় এবং তার ক্যাথোড রশ্মির সাহায্যে আমরা ইলেকট্রন আবিষ্কার করেছিলাম। সেই ক্যাথোড রে ডিসচার্জ টিউবের আমরা চিত্র দেখতে পাচ্ছি এখানে। এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে একটি কাঁচের নল, তার ভিতরে দুটি তড়িৎদ্বার, একটি হচ্ছে ক্যাথোড এবং আরেকটি হচ্ছে কি অ্যানোড। ক্যাথোডটিকে আমরা একটি হাই ভোল্টেজের বিদ্যুৎ উৎসের সাথে যুক্ত করেছি, যার একটি প্রান্ত যেটি ক্যাথোড সেটি বিদ্যুৎ উৎসের ঋণাত্মক প্রান্তের সাথে এবং অ্যানোড যেটি সেটি ধনাত্মক প্রান্তের সাথে কি আছে, যুক্ত আছে। এই যে ক্যাথোড এবং অ্যানোড প্রান্ত, এটি ক্যাথোড প্রান্তটি হচ্ছে ঋণাত্মক প্রান্ত এবং অ্যানোড প্রান্তটি হচ্ছে কি ধনাত্মক প্রান্ত। এই অ্যানোড প্রান্ত অর্থাৎ ধনাত্মক প্রান্তের পিছনে যে টিউবের পিছনে আমরা দিয়েছি, এখানে দেওয়া হয়েছে হচ্ছে জিঙ্ক সালফাইডের আবরণযুক্ত বা ফ্লোরোসেন্স পদার্থের আবরণ দেওয়া হয়েছে। এখন যদি আমরা এই টিউবের ভিতর থেকে যদি আমরা বাতাস বের করে ফেলি এবং এর চাপ যদি আমরা কি করি, কমাই দিই, 10⁻³ মিলিমিটার চাপ, আমাদের স্বাভাবিক যে চাপ সেটি হচ্ছে 760 মিলিমিটার পারদ চাপ, কিন্তু আমরা সেটা বলছি অনেক কম করে দিই, বাতাস বের করে ফেলি, তারপরে সে চাপ যদি কত হয় 10⁻³ মিলিমিটার পারদ চাপ যদি হয়, তাহলে এই যে অতি অল্প চাপে
আমরা যদি এরকমভাবে একটা হাই ভোল্টেজ, এখানে ভোল্টেজ হবে 5000 থেকে 10000 ভোল্টের বিদ্যুৎ উৎসের সাথে যদি আমরা এখন যুক্ত করি, তাহলে দেখব যে ক্যাথোড থেকে কিছু রশ্মি বের হয়ে আসছে এবং অ্যানোডের পিছনে যে জিঙ্ক সালফাইডের বা ফ্লোরেসেন্স যে আবরণ যুক্ত আছে সেখানে উজ্জ্বল আভার কি করছে, সৃষ্টি করছে। তো এই যে রশ্মিগুলো বের হয়ে আসছে, এই রশ্মিগুলোকে বলা হচ্ছে কি ক্যাথোড রশ্মি। এই রশ্মিগুলোর কিছু বৈশিষ্ট্য আছে এবং এই বৈশিষ্ট্যগুলোর ভিত্তিতে আমরা বিজ্ঞানী নিশ্চিত হতে পেরেছেন যে এই রশ্মিগুলো আর কিছু নয়, এগুলি হচ্ছে কি ইলেকট্রন, এবং এখান থেকে আমাদের ইলেকট্রনের আবিষ্কার হয়েছে। তো আমরা এই ক্যাথোড রশ্মির কিছু বৈশিষ্ট্য আমরা দেখব। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ক্যাথোড রশ্মি হচ্ছে ঋণাত্মক আধানযুক্ত। আমরা বলতে পারি ক্যাথোড রশ্মি হচ্ছে ঋণাত্মক আধানযুক্ত। 2 নম্বর যে বৈশিষ্ট্য হচ্ছে যে ক্যাথোড রশ্মি ফ্লোরোসেন্স জাতীয় পদার্থে উজ্জ্বল আভা তৈরি করে। উজ্জ্বল আভা তৈরি করবে। ক্যাথোড রশ্মি সরল রেখায় কি করে, সরল রেখায় গমন করে। এগুলো হচ্ছে ক্যাথোড রশ্মির কি বৈশিষ্ট্য। ক্যাথোড রশ্মি প্যাডেল হুইলকে ঘোরাতে পারে। আমরা যদি ক্যাথোড রশ্মির চলার পথে ক্ষুদ্র প্যাডেল হুইল রেখে দিই, তাহলে এই ক্যাথোড রশ্মি এই পাস করার সময় এই ক্যাথোড রশ্মি কি করতে পারে, প্যাডেল হুইলকে কি করতে পারবে, ঘোরাতে পারে, এই ক্ষমতা তাদের আছে। ক্যাথোড রশ্মি এক্স রশ্মি উৎপন্ন করতে পারে। ক্যাথোড রশ্মি এক্স রে উৎপন্ন করতে পারে। ক্যাথোড রশ্মিকে যদি আমরা কোনো ধাতব পদার্থের উপর ফেলি, তাহলে সেখান থেকে এই এক্স রশ্মি কি হতে পারে, উৎপন্ন হতে পারে। ক্যাথোড রশ্মি তাপও উৎপন্ন করতে পারে। ক্যাথোড রশ্মি ক্যাথোড রশ্মিকে যখন যদি গ্যাসের ভিতর দিয়ে চালনা করা হয়, তাহলে সে গ্যাসকে কি করতে পারে, আয়নিত করতে পারে। এই যে ক্যাথোড রশ্মি এই যে বৈশিষ্ট্যগুলা, এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে চার্জ এবং মাস ভ্যালু অফ ক্যাথোড। যে ক্যাথোড রশ্মির যদি যে চার্জ এবং মাস যে ভ্যালু, সেটা ক্যাথোড রেজ এই ভ্যালুটার মান থেকে আমরা দেখতে পাই যে ক্যাথোড রশ্মির সকল গ্যাসের ক্ষেত্রে বা সকল পদার্থের ক্ষেত্রে এই মানটি কি হয়, একই রকম হয়। এটির এই বিষয়টি হচ্ছে, আমরা যে ডিসচার্জ টিউবের কথা বলছিলাম, সেই ডিসচার্জ টিউবের ভেতরে যতই আমরা গ্যাস বের করি না কেন, তার ভেতরে অল্প পরিমাণ গ্যাস থাকেই। সেই গ্যাসটি যদি আমরা পরিবর্তন করে বিভিন্ন ধরনের গ্যাস প্রবেশ করাই, অথবা যে তড়িৎদ্বার দুটি আমরা ব্যবহার করেছি যে পদার্থের, সেটাও যদি আমরা কি করি, পরিবর্তন করি, তাহলে ক্যাথোড থেকে ভিন্ন ভিন্ন পদার্থের ক্যাথোড থেকে ভিন্ন গ্যাসের ভেতর দিয়ে এই রশ্মিগুলা যাওয়ার ফলে যে রশ্মিগুলা বের হয়, সেই রশ্মিগুলোর ক্ষেত্রে তাদের চার্জ এবং ভরের অনুপাত যদি আমরা বের করি, তাহলে প্রত্যেক ক্ষেত্রেই এই অনুপাতটি কি হয়, একই হয়। এই যে চার্জ এবং ভরের যে অনুপাত, এই অনুপাতের যে মান, সেই মানটি থেকে যে থমসন সারাংশে পৌঁছান যে
যে এই রশ্মিটি হচ্ছে সকল পদার্থের পরমাণুর সকল পদার্থের একটা ক্ষুদ্রতম অংশ এবং সেটি অবশ্যই ঋণাত্মক চার্জযুক্ত এবং এই ঋণাত্মক চার্জযুক্ত সকল পদার্থের এই যে সাধারণ অংশ সেই অংশের তিনি নাম দিয়েছিলেন কি ইলেকট্রন। এভাবে ক্যাথোড রশ্মি পরীক্ষার সাহায্যে আমাদের ইলেকট্রন আবিষ্কার হয়েছিল এবং এই ইলেকট্রন আবিষ্কার করেছিলেন স্যার জে থমসন। এই ইলেকট্রনের যে আরও কিছু বৈশিষ্ট্য আছে আমরা সেই বৈশিষ্ট্যগুলো এখন একটু দেখব। ইলেকট্রনের আবিষ্কার হয়েছিল 1897 সালে, এটি আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী স্যার জে থমসন। ইলেকট্রন এর অবস্থান কোথায় আমরা দেখেছি, ইলেকট্রনের অবস্থান হচ্ছে পরমাণুর নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষপথে কি করে ইলেকট্রন কি করে অবস্থান করে। আমরা একটু দেখি, একটু বিস্তারিতভাবে বিষয়টি আমরা একটু দেখি। আমরা একটি পরমাণুর একটি যদি আঁকাই, আমরা দেখি প্রোটন, নিউট্রন, এখানে যদি থাকে কি ইলেকট্রন, কক্ষপথে ইলেকট্রন। তো এই ইলেকট্রন হচ্ছে তাহলে অবস্থান কোথায়, পরমাণুর নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষপথে কি করে ইলেকট্রন কি করে অবস্থান করে। প্রকৃতি কি ধরনের প্রকৃতি, এটি পদার্থের সকল পরমাণুরই একটি সাধারণ উপাদান হবে কি ইলেকট্রন, অর্থাৎ সকল ধরনের পদার্থের ভেতরে এই উপাদানটি অর্থাৎ ইলেকট্রন থাকতে হবে। এটি ঋণাত্মক চার্জযুক্ত কণা, এই চার্জ কি রূপ, এটি ঋণাত্মক চার্জযুক্ত কণা, ঋণাত্মক চার্জযুক্ত কণা, ঋণাত্মক চার্জযুক্ত কণা। এর ঋণাত্মক চার্জের যে মান, সেই ঋণাত্মক চার্জের একটি মান আছে, সেই ঋণাত্মক চার্জের মান হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। এই ঋণাত্মক চার্জের মান। এর একটা ভরও আছে, এই যে ইলেকট্রনের চার্জের একটি ভর আছে 9.1085 ইন্টু 10⁻28 গ্রাম এর ভর, যেটা হাইড্রোজেন পরমাণুর ভরের 1/1837 কি অংশ এর ভর আছে। ইলেকট্রনকে আমরা দ্বারা প্রকাশ করছি। তাহলে এইগুলি হচ্ছে কার সম্পর্কে, আমাদের ইলেকট্রন সম্পর্কে বলা। তাহলে ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত কণা, এই ঋণাত্মক চার্জের মান হচ্ছে 1.6 × 10⁻19 কুলম্ব। এর ভর হচ্ছে প্রায় হাইড্রোজেন পরমাণুর ভরের 1/1837 অংশ। একে আমরা ইলেকট্রনকে আমরা দ্বারা প্রকাশ করে থাকি। সকল মোলের বা তাদের পরমাণু, সকল মোলের বা তাদের যোগের ধর্ম বা বিক্রিয়ার প্রবণতায় এই যে মোলের ইলেকট্রনের সংখ্যা এবং সর্ববহিস্থ মোলের সর্ববহিস্থ স্তরের ইলেকট্রনের যে বিন্যাস, এর উপরে সাধারণত মোলের ধর্ম, মোলের বিক্রিয়া, এইগুলি কি করে বিক্রিয়ার যে প্রবণতা, এগুলি এই বহিস্থ স্তরের ইলেকট্রনের উপরই বা ইলেকট্রন বিন্যাসের উপরই কি করে নির্ভরশীল হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইলেকট্রন সম্পর্কে জানলাম, ইলেকট্রনের যে বিষয়গুলি আমরা সেগুলি নিয়ে এতক্ষণ আলোচনা করলাম। আমাদের পরের যে বিষয়টি হচ্ছে কণিকাটি হচ্ছে, এটি হচ্ছে প্রোটন, যেটি পরমাণু নিউক্লিয়াসের অভ্যন্তরে অবস্থান করে। আমরা প্রোটন সম্পর্কে যদি জানতে চাই, প্রোটন হচ্ছে 1919 সালে বিজ্ঞানী রাদারফোর্ড কি করেন, প্রোটন আবিষ্কার করেন। যদিও এটি নিয়ে একটি ধারাবাহিক প্রক্রিয়া, তবে আমরা রাদারফোর্ডকেই প্রোটনের আবিষ্কারক হিসাবে ধরে নিয়েছি, যে রাদারফোর্ডই 1919 সালে এই প্রোটন আবিষ্কার করেন। এটি ক্যানাল রশ্মি, ইলেকট্রন আবিষ্কার হয়েছিল ক্যাথোড রশ্মির মাধ্যমে, আবার প্রোটন আবিষ্কার হয়েছিল ক্যানাল রশ্মি বা অ্যানোড রশ্মির মাধ্যমে। এটির অবস্থান হচ্ছে নিউক্লিয়াসের অভ্যন্তরে, এটি অবস্থান করবে। এটিও সকল পদার্থের পরমাণুর কি সাধারণ মৌলিক উপাদান, অর্থাৎ সকল পদার্থের পরমাণুতে নিউক্লিয়াসে অবশ্যই প্রোটন থাকতে হবে। এটি ধনাত্মক চার্জযুক্ত কণা, এটি হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত কণা, ধনাত্মক চার্জযুক্ত কণা। ইলেকট্রনের চার্জ, একটা পরমাণু যেহেতু বৈদ্যুতিকভাবে কি নিরপেক্ষ, সেহেতু এর ধনাত্মক চার্জ এবং ঋণাত্মক চার্জের পরিমাণ কি হতে হবে, একই হতে হবে। কাজে এর চার্জের পরিমাণ একই, কত 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব এর ধনাত্মক চার্জের পরিমাণ। এর ভর আছে, এরও ভর আছে।
এর ভর হচ্ছে 1.673 ইন্টু 10⁻⁻24। তাহলে ভর কত? এর ভর হচ্ছে 1.673 ইন্টু 10⁻⁻24 গ্রাম। তাহলে এই প্রোটনকে আমরা পি দ্বারা প্রকাশ করতে পারি। এই হলো প্রোটন সম্পর্কে। তাহলে প্রোটন সম্পর্কে 1919 খ্রিস্টাব্দে রাদারফোর্ড কি করেছেন? প্রোটন আবিষ্কার করেছেন। এটি পরমাণু নিউক্লিয়াসের অভ্যন্তরে কি করে? অবস্থান করে। এটি সকল মোলের পরমাণুর কি একটি মৌলিক উপাদান, অর্থাৎ সকল মোলের পরমাণুতে কি থাকতে হবে? প্রোটন থাকতে হবে। এটি ধনাত্মক চার্জযুক্ত কি কণা। এর ধনাত্মক চার্জের যে পরিমাণ ইলেকট্রনের যে চার্জ তার সমান কিন্তু কি বিপরীত, অর্থাৎ এটি ইলেকট্রনের চার্জ হচ্ছে ঋণাত্মক, প্রোটনের চার্জ হচ্ছে কি ধনাত্মক, এবং এর চার্জের পরিমাণ হচ্ছে 1.6 × 10⁻⁻19 কুলম্ব। এর ভর হচ্ছে হাইড্রোজেন পরমাণুর ভরের প্রায় সমান এবং 1.673 × 10⁻⁻24 কি গ্রাম। এই ছিল প্রোটন সম্পর্কে। এবার আমরা নিউট্রন সম্পর্কে একটু জানবো। নিউট্রন পরমাণুর স্থায়ী মূল কণিকার 3 নম্বর কণিকাটি হচ্ছে কি নিউট্রন। চ্যাডউইক, বিজ্ঞানী জেমস চ্যাডউইক 1932 সালে এই নিউট্রন কণা আবিষ্কার করেন। এটি নিউট্রন সমূহ পরমাণু নিউক্লিয়াসের অভ্যন্তরে অবস্থান করে। আমরা দেখতে পাচ্ছি নিউট্রন পরমাণু নিউক্লিয়াসের অভ্যন্তরে অবস্থান করবে। হাইড্রোজেন পরমাণু ছাড়া সকল মোলের পরমাণু নিউক্লিয়াসে অবশ্যই নিউট্রন থাকতে হবে। শুধুমাত্র হাইড্রোজেন মোলের পরমাণুর নিউক্লিয়াসে কি নেই? এই স্থায়ী মূল উপাদানটি নেই। এটি চার্জবিহীন কণা, এর কোনো চার্জ নেই। যেহেতু এর চার্জ নেই সেহেতু এর চার্জের পরিমাণও থাকছে না। এটিকে আমরা সাধারণত কি দ্বারা প্রকাশ করি? নিউট্রনকে আমরা এন দ্বারা প্রকাশ করে থাকি, অর্থাৎ এই যে এন দ্বারা আমরা নিউট্রনকে প্রকাশ করছি। এই ছিল আমাদের। এর ভর আছে, এর ভর প্রায় প্রোটনের ভরের 1.675 ইন্টু 10⁻⁻24, যা একটি ইলেকট্রনের ভরের 1839 গুণ। একটি ইলেকট্রনের ভরের 1839 গুণ হচ্ছে কি নিউট্রনের ভর। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরমাণুর 3টি যে স্থায়ী মূল কণিকা, সেই 3টি স্থায়ী মূল কণিকা সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আলোচনা করলাম। এবার আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করব। সেগুলি হচ্ছে আমাদের, এগুলি আমরা 19 যদিও আলোচনা করেছি, তারপরেও আমরা এই সম্পর্কে একটু জানতে চাই। সেগুলি হচ্ছে পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা এবং আপেক্ষিক পারমাণবিক সংখ্যা নিয়ে আমরা একটু আলোচনা করব। আমরা যদি যেমন সোডিয়াম পরমাণু যদি আমরা দেখি, সোডিয়াম পরমাণু 11। তো আমরা সোডিয়াম পরমাণুর এই যে আমরা যেটি দেখছি এটি হচ্ছে তার কি পারমাণবিক সংখ্যা। এবং সোডিয়াম পরমাণুর নিউক্লিয়াস বা যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো তাহলে প্রথম এখানে হচ্ছে কি প্রোটন আর থাকবে কি নিউট্রন। প্রথম শক্তি স্তরের 2টি, তাহলে আমরা পারমাণবিক সংখ্যা বলতে আমরা যেটি বুঝবো, এই পরমাণুর নিউক্লিয়াসে যে প্রোটন আছে এই প্রোটনের সংখ্যাকে সাধারণত আমরা কি বলবো? তার পারমাণবিক সংখ্যা। একটি পরমাণুর নিউক্লিয়াসে যতটি প্রোটন থাকবে তার সংখ্যাকেই আমরা ওই মোলের কি বলবো? পারমাণবিক সংখ্যা বলবো। এই পারমাণবিক সংখ্যাকে আমরা জেড দ্বারা প্রকাশ, অর্থাৎ একটা পরমাণুর নিউক্লিয়াসে কতটি প্রোটন আছে? এই সোডিয়াম পরমাণুর নিউক্লিয়াসে কতটি প্রোটন আছে? 11টি প্রোটন আছে। 11টি প্রোটন আছে। এই জন্য সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 11। এবং কোন মোলের প্রতীক লেখার সময় প্রতীকের সাধারণত বাম দিকে নিচে এই কি সংখ্যাটি কি করা হয়? লেখা হয়। এটি থাকে, এইভাবে লেখা হয়। তাহলে আমরা পারমাণবিক সংখ্যা হচ্ছে কোন মোলের পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটনের যে সংখ্যা, সেই সংখ্যাটিকেই আমরা বলছি কি? তার পারমাণবিক সংখ্যা। প্রিয় শিক্ষার্থীরা,
একটি মৌলের পরমাণুতে একটি মৌল যেহেতু বৈদ্যুতিকভাবে চার্জ নিরপেক্ষ, সেহেতু একটি মৌলের পরমাণু নিউক্লিয়াস যতগুলি ধনাত্মক চার্জ থাকে তার বিভিন্ন বাইরের যে শক্তি স্তর সেখানে তার সমান সংখ্যক কি থাকে, ইলেকট্রন থাকে। এই জন্য আমরা অনেকেই পারমাণবিক সংখ্যা বলতে ইলেকট্রনের সংখ্যাকে আমরা বলে থাকি, কিন্তু না, পারমাণবিক সংখ্যার সংজ্ঞার সময় আমরা অবশ্যই প্রোটনের সংখ্যা দ্বারা দিতে হবে, কারণ ইলেকট্রন সংখ্যাগুলা স্থায়ী নয়। পরমাণু, কোনো একটা মৌলের পরমাণু বিভিন্ন যৌগ গঠনের সময় তার বহিস্থ স্তরের ইলেকট্রনগুলি কি করে থাকে, ব্যবহার করে থাকে, অর্থাৎ এগুলি সে দান গ্রহণ করে ইলেকট্রনের সংখ্যা বাড়ায় কমায়। এই জন্য আমরা ইলেকট্রনের সংখ্যা যেহেতু একটা স্থির সংখ্যা নয়, সেই জন্য আমরা এই ইলেকট্রনের সংখ্যা দ্বারা পারমাণবিক সংখ্যাকে সংজ্ঞা করতে পারি না। তবে একটি মৌলের যেহেতু যতগুলি প্রোটন থাকে ঠিক ততগুলি ইলেকট্রন থাকে, এই জন্য ইলেকট্রন বিন্যাস করার সময় তার পারমাণবিক সংখ্যা অনুযায়ী আমরা কি করে থাকি, তার ইলেকট্রন সংখ্যা বিবেচনা করে থাকি এবং সেই অনুযায়ী আমরা ইলেকট্রন বিন্যাস করে থাকি। তাহলে পারমাণবিক সংখ্যা বলতে কোনো মৌলের পরমাণু নিউক্লিয়াসে যতগুলি কি থাকবে, প্রোটন থাকবে, সেই প্রোটনের সংখ্যাকেই আমরা বলবো কি, তার পারমাণবিক সংখ্যা। এবং একটি মৌল যেহেতু বৈদ্যুতিকভাবে নিরপেক্ষ, সেহেতু তাতে যতগুলি প্রোটন থাকবে তার সমান সংখ্যক কি থাকবে, ইলেকট্রন থাকবে, অর্থাৎ একটি মৌলে তার পারমাণবিক সংখ্যার সমান সংখ্যক কি থাকবে, ইলেকট্রন থাকবে। এটুকু আমরা বলতে পারি। পারমাণবিক সংখ্যাকে আমরা কি করতে পারি, জেড দ্বারা প্রকাশ করতে পারি। পারমাণবিক সংখ্যাকে সাধারণত মৌলের প্রতীকের বাম দিকে উপরে কি করা হয়, লেখা হয়। যেমন সোডিয়াম পরমাণুর ক্ষেত্রে আমরা এটিকে তার বাম দিকে উপরে জেড আকারে আমরা প্রকাশ করতে পারি। এইভাবে আমরা কি করতে পারি, পারমাণবিক সংখ্যাকে লিখতে পারি। আমাদের এর পরে যেটি হচ্ছে সেটি হচ্ছে ভর সংখ্যা। ভর সংখ্যাকে আমরা কিভাবে দেখাতে পারি, আমরা এখানে দেখতে পাচ্ছি একটি মৌলের প্রতীক হচ্ছে জেড, তার পারমাণবিক সংখ্যা হচ্ছে জেড, অ্যাটমিক নাম্বার, এবং অ্যাটমিক নাম্বার হচ্ছে নাম্বার অফ প্রোটনস, অর্থাৎ প্রোটনের সংখ্যা হচ্ছে তার অ্যাটমিক নাম্বার। আর মাস নাম্বার হচ্ছে ভর সংখ্যা, যেটাকে আমরা বলছি সেটি পারমাণবিক ভর সংখ্যা আমরা যাকে বলে, যাকে বড় হাতের এ দ্বারা আমরা প্রকাশ করে থাকি। সেটি হচ্ছে ওই মৌলের, সরি এটি হচ্ছে জেড, এখানে আমরা ভুল লিখেছি, এখানে হচ্ছে জেড, এটি হচ্ছে জেড আর এটি হচ্ছে কি এ। তো এ যে ভর সংখ্যা আমরা যেটি বলছি, এই এ সমান সমান হচ্ছে কি পি প্লাস কি এন, অর্থাৎ পরমাণুর নিউক্লিয়াসে যে প্রোটন এবং নিউট্রন আছে, পরমাণুর নিউক্লিয়াসে যে প্রোটন এবং নিউট্রন আছে, প্রোটন এবং নিউট্রনের এই সংখ্যা, এই দুটির যোগফলই হচ্ছে তার কি ভর সংখ্যা। তাহলে ভর সংখ্যাকে কোনো মৌলের প্রতীকের বাম দিকে কি করা হয়, উপরে লেখা হয়। ভর সংখ্যা বলতে তাহলে আমরা কি বুঝছি, ভর সংখ্যা বলতে আমরা বুঝছি যে পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন এবং নিউট্রনের যে সংখ্যা, সেই এই দুইটি সংখ্যার যোগফলই হচ্ছে কি তার কি পারমাণবিক ভর সংখ্যা। এবার আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর। আপেক্ষিক পারমাণবিক ভর বলতে আমরা কি বুঝি, বিভিন্ন মৌলের যে ভর আমরা নির্ণয় করি, যেমন হাইড্রোজেনের ভর, অক্সিজেনের ভর, নাইট্রোজেনের ভর, এই যে ভরগুলি আছে, এই ভরগুলি সাধারণত খুবই ভগ্নাংশ আকারের। এই জন্য আমাদের আলোচনার সুবিধার্থে আমরা কার্বন যে আমাদের মৌল আছে, কার্বন মৌলের যে আইসোটোপ 12 আছে, সেটিকে স্ট্যান্ডার্ড ধরে বা আমরা অন্যান্য মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করে থাকি। এবং আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের সূত্রটি হচ্ছে, যে মৌলের আমরা ভর নির্ণয় করতে চাই সেই মৌলের একটি পরমাণুর ভর ডিভাইড বাই কার্বন 12 এর একটি পরমাণুর ভর ইন্টু কি 1/12, এর 1/12 অংশ। তাহলে যে মৌলের আমরা পারমাণবিক আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে চাই, সেই মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই কার্বন 12 আইসোটোপের একটি পরমাণুর ভর এর 1/12 অংশ, এটি হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর। যেমন আমরা যদি অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে চাই, তাহলে পরমাণুর
অক্সিজেন পরমাণুর একটি পরমাণুর ভর আমাদের নিতে হবে, একটি পরমাণুর ভর হচ্ছে 2.6560 ইন্টু 10⁻⁻23 গ্রাম, এটাকে 12 দিয়ে গুণ, এবং কার্বনের একটি 12 আইসোটোপের যে পরমাণুর ভর সেটি দিয়ে ভাগ করলে আমরা পাই 15.9967, যেটি প্রায় কার সমান 16 সমান, অর্থাৎ অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর প্রায় 16। কার্বন 12 আইসোটোপের 1/12 অংশকে অ্যাটমিক মাস ইউনিটও বলা হয়। এই যে কার্বন 12 আইসোটোপের কথা বলছি আমরা, কার্বন 12 আইসোটোপের কার্বন 12 এর এই যে 1/12 অংশ, 12 অংশ, এটিকে বলছি AMU, অ্যাটমিক মাস ইউনিট, অ্যাটমিক মাস ইউনিট AMU বলি আমরা। কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ, এই যে অংশটুকু, এটুকে আমরা বলি কি অ্যাটমিক মাস ইউনিট বলি। এটির আরেকটি নাম হচ্ছে ডাল্টন বলা হয়, এটিকে এই অংশটুকুকে বলা হয় ডাল্টন। তো এই ডাল্টন সমান সমান হচ্ছে 1 ডাল্টন সমান সমান হচ্ছে 1.6605 ইন্টু 10⁻⁻24 গ্রাম, 1 ডাল্টন সমান। তাহলে কার্বন 12 আইসোটোপের যে 1/12 অংশ, সেটুকুকে বলছি আমরা কি AMU, অ্যাটমিক মাস ইউনিট। এটির আরেকটি নাম হচ্ছে কি ডাল্টনও বলা হয়, এর অপর নাম হচ্ছে ডাল্টন, এবং 1 ডাল্টন সমান কি এত গ্রাম হয়ে থাকে। তো এই ছিল আমাদের পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর এবং ডাল্টন সম্পর্কে আমাদের আলোচনা। আমরা পারমাণবিক ভর, ভর সংখ্যা এবং চার্জ সহ যে মোলের প্রতীক, সেটিকে আমরা এইভাবে লিখতে পারি। এখানে আমাদের সোডিয়াম পরমাণু দেওয়া আছে, সোডিয়াম পরমাণুর নিউক্লিয়াসে আমাদের যদি আমরা দেখি তাহলে 12টি নিউট্রন, 11টি প্রোটন এবং 11টি কি আছে, ইলেকট্রন আছে। তাহলে 11টি যেহেতু প্রোটন আছে, সেহেতু এর পারমাণবিক সংখ্যা হচ্ছে কত, 11, এবং এর নিউক্লিয়াসের প্রোটন এবং নিউট্রনের সংখ্যার যোগফল হচ্ছে কত, 23, সেহেতু এর হচ্ছে অ্যাটমিক মাস বা পারমাণবিক ভর হচ্ছে কত, 23। আর এখানে আমরা যদি প্রতীকটা যদি আমরা আরেকটু ভালোভাবে দেখি, আমরা যদি এটিকে বিস্তারিতভাবে আরেকটু বলতে চাই, আমরা একটা উদাহরণ দিয়ে যদি আমরা লিখতে চাই, x যদি কোনো মোলের প্রতীক হয়, x যদি কোনো মোলের প্রতীক হয়, তাহলে এটি হচ্ছে, এখানে হবে z, এখানে হবে a, এখানে হচ্ছে +-m, আর এখানে লেখা হয় কি n। তাহলে এটি হচ্ছে কি a হচ্ছে কি, a হচ্ছে পারমাণবিক ভর, পারমাণবিক ভর, z হচ্ছে কি ওই মোলের পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা, প্লাস মাইনাস হচ্ছে m হচ্ছে চার্জের পরিমাণ ও প্রকৃতি, চার্জের পরিমাণ ও প্রকৃতি, আর n হচ্ছে পরমাণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা। এইভাবে আমরা কোন মোলের প্রতীক x হচ্ছে যে কোনো মোলের প্রতীক, যে কোনো মোলের প্রতীক। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, x যদি যে কোনো মোলের প্রতীক হয়, তাহলে এই প্রতীকের বাম দিকে নিচে লেখা থাকে কি পারমাণবিক সংখ্যা। যদি কোনো সংখ্যা লেখা থাকে তাহলে সেটা কি পারমাণবিক সংখ্যা। বাম দিকে উপরে লেখা থাকে পারমাণবিক ভর সংখ্যা, ডান দিকে নিচে লেখা থাকে তার পরমাণুর সংখ্যা, আর ডান দিকে উপরে যা লেখা থাকে সেটা হচ্ছে কি তার চার্জ সংখ্যা। যেমন এখানে তাহলে এটা হচ্ছে, যদি এখানে আমি 11 লিখি তাহলে এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা, এখানে যদি আমি 23 লিখি তাহলে এটা হচ্ছে কি
তার পারমাণবিক ভর, এখানে যদি প্লাস দিই তাহলে এটা হচ্ছে কি তার, এটা হচ্ছে তার ধনাত্মক চার্জের সংখ্যা। আবার এইখানে নিচে ডান দিকে যখন অক্সিজেনের আমরা লিখছি তখন এটা হচ্ছে কি তার পরমাণু সংখ্যা। তাহলে এইভাবে আমরা প্রতীকের বিভিন্ন দিকে যে সংখ্যাগুলি লেখা থাকে তার পরিচিতি আমরা দিলাম। আমরা ভবিষ্যতে যখন আমরা কোনো মৌলের প্রতীকে এভাবে লেখা থাকবে আমাদের যাতে বুঝতে সমস্যা না হয়, আমরা যখন রসায়নের আরো বিস্তারিত আলোচনা করতে যাব তখন আমাদের এই বিষয়গুলি আসবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তখন যাতে আমাদের কোনো সমস্যার আমরা সম্মুখীন না হই সেই জন্য আমরা এই আজকে এগুলি আমরা পরিচিতি দিলাম। তাহলে এক্স হচ্ছে কোনো একটা মৌলের পরমাণুর প্রতীক। এই প্রতীকের বাম দিকে নিচে লেখা থাকে তার পারমাণবিক সংখ্যা, উপরে লেখা থাকবে তার ভর সংখ্যা, ডান দিকে নিচে তার পরমাণুর সংখ্যা, ডান দিকে উপরে লেখা থাকবে তার চার্জের পরিমাণ এবং প্রকৃতি। এম হচ্ছে পরিমাণ, আর প্লাস অথবা মাইনাস মানে ধনাত্মক না ঋণাত্মক চার্জ, কোন ধরনের চার্জ আছে সেটি প্লাস মাইনাস দ্বারা আমরা বুঝবো। যেমন যদি আমরা অক্সিজেনের ক্ষেত্রে দিই তাহলে এখানে 2 মাইনাস, তার মানে চার্জের 2 হচ্ছে চার্জের পরিমাণ কত একক, 2 একক। আর কি কি প্রকৃতি কি ঋণাত্মক। সোডিয়ামের চার্জ এখানে একটি চার্জ এবং প্রকৃতি কি ধনাত্মক। এই আমরা এইগুলি দ্বারা এই একটা প্রতীকের বিভিন্ন সাইডে যে সংখ্যাগুলি লেখা থাকে এর দ্বারা আমরা এই বিষয়গুলি আমরা কি করি বুঝে থাকি। তো এই বিষয়গুলি আমাদের পরবর্তীতে বিভিন্ন সময় কাজে লাগবে, এই জন্য আমরা এগুলি এখনই আলোচনা করলাম। এরপরের স্লাইডে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে বিষয়গুলি নিয়ে আমরা খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আছে, আমরা সেগুলি নিয়ে আলোচনা করব। এখানে আমরা চিত্রে আমরা কিছু দেখতে পাচ্ছি, আমরা একটু ভালো করে খেয়াল করি এবং বোঝার চেষ্টা করি। হয়তো আমাদের মনে হয় এই বিষয়গুলি নিয়েও আমাদের নিম্ন ক্লাসে আমাদের আলোচনা হয়েছে। আজকে আমরা একটু বিস্তারিতভাবে এই বিষয়গুলি নিয়ে কি করতে চাই, আলোচনা করতে চাই। তো আমরা এখানে যেটা দেখছি প্রথম চিত্রে আমাদের যেটি দেখা যাচ্ছে, যেটি একটি পরমাণুর একটি আছে, এখানে এর নিউক্লিয়াসের ভেতরে আমাদের একটি প্লাস চিহ্ন আছে, এখানে একটি প্রোটন আছে একটি। দ্বিতীয় চিত্রে আমাদের দুইটি প্রোটন আছে। তৃতীয় চিত্রে আমাদের এরকম আমরা দেখতে পাচ্ছি। তো প্রথম এগুলি হচ্ছে হাইড্রোজেন পরমাণু, হাইড্রোজেন পরমাণুর এগুলি এগুলিকে আমরা বলে থাকি কি আইসোটোপ, আইসোটোপ বলে থাকি আমরা। তো এই আইসোটোপগুলি নিয়ে আমাদের এখন আলোচনা হবে। আইসোটোপ আমরা আলোচনা করতে চাই। আইসোটোপ কাকে বলে বা আইসোটোপ কি জিনিস আমরা এই চিত্রগুলি থেকে বুঝে থাকি। হাইড্রোজেনের যে 3টি আইসোটোপ আছে, প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। তো আইসোটোপগুলির বৈশিষ্ট্য হচ্ছে যে এদের পারমাণবিক সংখ্যা কি থাকে, 1 থাকে, কিন্তু এদের ভর সংখ্যা কি হয়, ভিন্ন হয়। তাহলে হাইড্রোজেনের যে 3টি আইসোটোপের কথা বলছি আমরা, একটি হচ্ছে 1, 1, 1, 2 এবং 1, 3। এটি এখানে যদি প্রোটন লিখি আমরা, প্রোটন, আর এখানে প্রোটন এবং নিউট্রন যদি আমরা লিখি, প্রোটন আর নিউট্রন যদি আমরা গণনা করি তাহলে এখানে প্রোটন হচ্ছে একটি, নিউট্রন হচ্ছে একটি, কারণ এর ভর সংখ্যা কত, 1। এর ভর সংখ্যা হচ্ছে 1। তাহলে ভর সংখ্যা 1 হলে শুধুমাত্র এর নিউক্লিয়াসে কি আছে, প্রোটন আছে। এর প্রোটন হচ্ছে 1 এবং নিউট্রন হচ্ছে 1। এর প্রোটন হচ্ছে 1 এবং নিউট্রন হচ্ছে কত, 2। এটির নাম হচ্ছে প্রোটিয়াম, প্রোটিয়াম। এটির নাম হচ্ছে ডিউটেরিয়াম, ডিউটেরিয়াম। এটির নাম হচ্ছে ট্রিটিয়াম। তাহলে হাইড্রোজেন পরমাণুর এই 3টি নিউক্লিয়াস, দেখো প্রত্যেকেরই পারমাণবিক সংখ্যা 1, 1, 1, অর্থাৎ এদের নিউক্লিয়াসে অবস্থিত প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম এই 3টিরই প্রোটনে অবস্থিত নিউক্লিয়াসের সংখ্যা কি, নিউক্লিয়াসে অবস্থিত প্রোটনের সংখ্যা কি, 1। তাহলে প্রত্যেকের নিউক্লিয়াসে প্রোটন কয়টি করে, 1টি করে। কিন্তু
যেটি প্রথম প্রোটিয়াম তার নিউক্লিয়াসে নিউট্রন নাই, তার নিউক্লিয়াসে নিউট্রন নেই, নিউট্রন কত? 0। এই জন্য এর ভর কত? 1। ডিউটেরিয়ামের নিউক্লিয়াসে প্রোটন একটি এবং নিউট্রন একটি, তাহলে এর ভর কত? 2। ট্রিটিয়ামের নিউক্লিয়াসে প্রোটন একটি এবং নিউট্রন কয়টি? 2টি, অর্থাৎ এর ভর সংখ্যা কত? 3। তাহলে এগুলা যেহেতু পারমাণবিক সংখ্যা একই, সেহেতু এগুলো একই মোলের কি হবে? পরমাণু হবে, কিন্তু এদের ভর সংখ্যা কি ভিন্ন? 1 2 3। তাহলে ভর সংখ্যা ভিন্ন হচ্ছে কেন? নিউট্রন সংখ্যার ভিন্নতার কারণে এদের ভর সংখ্যা কি হচ্ছে? ভিন্ন হচ্ছে। তাহলে আইসোটোপের আমরা সংজ্ঞা দিতে পারি এরকম, যে সকল মোলের পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে আমরা কি বলি? আইসোটোপ বলে থাকি। আর যেহেতু পারমাণবিক সংখ্যা একই, সেহেতু আইসোটোপ সমূহ কি হবে? অবশ্যই কি হবে? একই মোলের কি হবে? পরমাণু হবে। আর আইসোটোপ যে কথাটি, সেই কথাটি থেকেও আমরা বুঝতে পারি আইসো, এবং এটি ভাঙলে 2টি ওয়ার্ড পাওয়া যায়, এবং টোপ। আইসো মানে হচ্ছে একই, আর এটির অর্থ হচ্ছে কি? টোপ কথা অর্থ হচ্ছে স্থান। তাহলে একই স্থান, কোথায় স্থান, কার স্থান, যদি এরকম প্রশ্ন হয় তাহলে হচ্ছে পর্যায় সারণীতে স্থান। কার স্থান? মৌলসমূহের স্থান। তাহলে আমরা যদি খেয়াল করি, তো এই যে হাইড্রোজেনের যে এই যে 3টি আমরা আইসোটোপের কথা বলছি, হাইড্রোজেনের অবস্থান পর্যায় সারণীতে কিন্তু একাধিক নেই, আইসোটোপগুলির জন্য একাধিক স্থান নেই। সবগুলো হাইড্রোজেনের জন্যই পর্যায় সারণীতে কি আছে? একটি মাত্র স্থান নির্ধারণ আছে। অর্থাৎ এই আইসোটোপগুলোর জন্য পর্যায় সারণীতে একটি মাত্র স্থান নির্ধারিত, যেহেতু এদের পারমাণবিক সংখ্যা কি? সকলের একই। অর্থাৎ পর্যায় সারণীতে এদের অবস্থান কি হবে? একই হবে। আইসোটোপগুলার পর্যায় সারণীতে অবস্থান কি হবে? একই হবে। তা আমরা এখানে আরো কিছু মোলের আইসোটোপ দেখতে পাচ্ছি, যেমন এখানে আমরা কার্বনের আইসোটোপ আমরা খেয়াল করছি। কার্বনের 3টি আইসোটোপ আছে, কার্বন 12, কার্বন 13, কার্বন 14। এদের প্রত্যেকের পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা 6, কিন্তু কার্বন 12 আইসোটোপের নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা 6, নিউট্রন সংখ্যা 6। কার্বন 13 আইসোটোপের নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা 6, নিউট্রন সংখ্যা কত? 7। কার্বন 14 আইসোটোপের নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা 6, নিউট্রন সংখ্যা কত? 8। এইভাবে এদের পরমাণু নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রনের আমরা এখানে চিত্রে দেখতে পাচ্ছি, এদের পরমাণু নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রনের সংখ্যা পার্থক্য হওয়ার কারণে এদের কি হয়েছে? এই 3টি আইসোটোপের সৃষ্টি হয়েছে। তাহলে আমরা দেখি এই 3টি কার্বনের 3টি আইসোটোপ যদি আমরা দেখি। কার্বনের 3টি আইসোটোপের কথা বলছি আমরা। একটি হচ্ছে কার্বন 12, এর নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা কত? 6। তাহলে এর ভর কত? না, কার্বন 12 আইসোটোপ, এটি এর পারমাণবিক ভর হচ্ছে কত? 12, পারমাণবিক সংখ্যা কত? 6। তাহলে নিউট্রন সংখ্যাও কত? নিউট্রন সংখ্যাও কত? 6। আরেকটি আইসোটোপ হচ্ছে কত? কার্বন 13, এর পারমাণবিক সংখ্যা 6, এর ভর সংখ্যা কত? 13। তাহলে এর প্রোটন সংখ্যা 6, নিউট্রন সংখ্যা কত? 7। আরেকটি কার্বনের আইসোটোপ হচ্ছে কত? কার্বন 14, এখানে 6, এখানে কত? এটা 14, তাহলে হচ্ছে এর হচ্ছে 6 আর কত? 8। তাহলে এই কার্বনের এই যে 3টি আইসোটোপের কথা বলছি আমরা, এদের প্রত্যেকের নিউক্লিয়াসে অবস্থিত প্রোটনের সংখ্যা 6টি, কিন্তু কার্বন 12 আইসোটোপের নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যা 6, কার্বন 13 আইসোটোপের নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যা 7, কার্বন 14 আইসোটোপের নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যা কত? 8। অর্থাৎ এদের প্রত্যেকের পারমাণবিক সংখ্যা সমান, নিউট্রন সংখ্যা ভিন্ন হওয়ার কারণে এদের প্রত্যেকের ভর সংখ্যা কি? ভিন্ন। এই জন্য এদেরকে আমরা কি বলছি? পরস্পরের আইসোটোপ বলছি। তাহলে যে সকল মোলের পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যা তথা পারমাণবিক সংখ্যা সমান, কিন্তু ভর সংখ্যা ভিন্ন, নিউট্রন সংখ্যা ভিন্ন হওয়ার কারণে ভর সংখ্যা ভিন্ন, তাদেরকেই আমরা বলছি কি? পরস্পরের আইসোটোপ নামে আমরা কি করছি? অভিহিত করছি। আমরা যদি অক্সিজেন মৌল দেখে থাকি, অক্সিজেনেরও কি আছে? 3টি আইসোটোপ আছে। অক্সিজেন মৌলেরও 3টি আইসোটোপ আমরা এখানে দেখতে পাচ্ছি। অক্সিজেনের 3টি আইসোটোপ আমরা অক্সিজেন 16, অক্সিজেন 17 এবং অক্সিজেন কত?
18 এই তিনটি আইসোটোপ অক্সিজেনের আছে। প্রথম আইসোটোপে অক্সিজেনের নিউক্লিয়াসে অবস্থিত প্রোটনের সংখ্যা হচ্ছে কত 8 এবং নিউট্রনের সংখ্যা হচ্ছে কত 8, তাহলে এখানে এদের ভর সংখ্যা কত 16। দ্বিতীয়টিতে হচ্ছে 8 এবং কত 9, তাহলে ভর সংখ্যা হচ্ছে কত 17। আর দ্বিতীয়টিতে হচ্ছে কত 8 এবং 10, তাহলে ভর সংখ্যা হচ্ছে কত 18। এই হচ্ছে অক্সিজেনের মোলের তিনটি কি আইসোটোপ। এখানে আরো অনেকগুলি মৌল দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে আরো অনেকগুলা বেরিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এইগুলি মোলের, এইসব মোলের বেরিলিয়াম, এই মোলেগুলার কি দেওয়া আছে স্ট্রনসিয়াম, এগুলির আইসোটোপ দেওয়া আছে। আমরা বেরিয়ামের 3টি আইসোটোপ দেখতে পাচ্ছি, ম্যাগনেসিয়ামের 3টি আইসোটোপ দেখতে পাচ্ছি, ক্যালসিয়ামের অনেকগুলি আইসোটোপ এখানে আছে, স্ট্রনসিয়ামের আইসোটোপ আছে। এগুলা তোমাদের আমি জানার জন্য দিয়েছি। তাহলে এদের প্রত্যেকের নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা সমান, কিন্তু ভর সংখ্যা ভিন্ন। এদের নিউট্রন সংখ্যা বের করার জন্য আমাদেরকে এদের ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করলে আমরা নিউট্রন সংখ্যা পাবো। এদের প্রত্যেকের নিউট্রন সংখ্যা আলাদা হওয়ার কারণে ভর সংখ্যা কি হয়েছে, ভিন্ন হয়েছে, কিন্তু এদের প্রত্যেকের পারমাণবিক সংখ্যা একই, পর্যায় সারণীতে এদের অবস্থানও একই, এরা একই মোলের পরমাণু হওয়া সত্ত্বেও এদের শুধু নিউট্রন সংখ্যার ভিন্নতার কারণে এদের এই আইসোটোপগুলির কি হয়েছে, সৃষ্টি হয়েছে। আমরা আইসোটোপের এতক্ষণ যে আলোচনা করলাম আমরা সেই সংজ্ঞা দিয়েছি। এর কিছু বৈশিষ্ট্য আছে, একই মোলের পরমাণু হবে আইসোটোপগুলা, এদের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা সমান, কিন্তু ভর সংখ্যা ও নিউট্রন সংখ্যা এই দুটো সংখ্যা কি হবে, ভিন্ন হবে। পর্যায় সারণীতে একই মোলের আইসোটোপের অবস্থান একই এবং এ কারণে এদের আইসোটোপ নাম দেওয়া হয়েছে। ওই যে আমি বলেছি আইসো মানে অর্থ একই এবং টোপ মানে স্থান, একই স্থান, পর্যায় সারণীতে এরা একই স্থান দখল করে, এই জন্য এদেরকে কি বলা হয়, আইসোটোপ বলা হয়। পর্যায় সারণীতে এই আইসোটোপগুলো সকলেরই একই মোলের যে আইসোটোপগুলো তাদের সকলের একটাই মাত্র কি হবে, স্থান হবে। এদের রাসায়নিক ধর্ম অভিন্ন, কিন্তু কিছু কিছু ভৌত ধর্মে আমরা কি দেখব, ভিন্নতা লক্ষ্য করা যাবে। তাহলে যে আইসোটোপগুলোর কথা বললাম, এই আইসোটোপগুলোর এই 4টি বৈশিষ্ট্য আমরা দেখতে পাবো। আইসোটোপগুলো একই মোলের কি হবে, পরমাণু হবে। এদের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা কি হবে, সমান হবে, কিন্তু এদের ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যা এই দুইটা সংখ্যা কি হবে, ভিন্ন হবে। আর কি হবে, এই আইসোটোপগুলো পর্যায় সারণীতে কি করবে, একই স্থান দখল করবে। এরা একই মোলের পরমাণু হওয়ায় পর্যায় সারণীতে এরা একই স্থান দখল, এদের পারমাণবিক সংখ্যা 1 হওয়ায় এরা পর্যায় সারণীতে কি করবে, একটি মাত্র স্থান দখল করবে। এদের রাসায়নিক ধর্ম কি হবে, অভিন্ন হবে। তবে কিছু কিছু ভৌত ধর্মে কি লক্ষ্য করা যাবে, ভিন্নতা লক্ষ্য করা যাবে। এই ছিল আইসোটোপ সম্পর্কে আমাদের আলোচনা। এবার আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আইসোবার। আইসোবার নিয়ে আমরা একটু বিস্তারিতভাবে আলোচনা করতে চাই। আমরা এখন আইসোটোপ যেটা পড়লাম, পারমাণবিক সংখ্যা, নিউট্রন সংখ্যা এবং ভর সংখ্যা ভিন্ন। আইসোবারের ক্ষেত্রে সেম পারমাণবিক ভর, কিন্তু ভিন্ন মোলের কি হবে, তারা পরমাণু, পরমাণুগুলা তারা কি ভিন্ন, পরমাণু ভিন্ন, কিন্তু তাদের কি ভর সংখ্যা কি 1, ভর সংখ্যা 1 কিন্তু ভিন্ন মোলের পরমাণু। এই কারণে আমরা তাদেরকে কি বলছি, আইসোবার বলছি। তাহলে আমরা যদি উদাহরণ হিসাবে দেখি, আমরা একটু উদাহরণ হিসাবে নিতে পারি এই বিষয়গুলা কিভাবে। যেমন আমরা বলছি নিয়নের পারমাণবিক সংখ্যা হচ্ছে 10, ভর সংখ্যা হচ্ছে কত, এখানে আমরা একটা দেখি নিয়ন এবং সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত, 11, আর এখানে নিয়নের হচ্ছে কত, 10, পারমাণবিক সংখ্যা হচ্ছে কত, 10, এবং দুইটারই ভর সংখ্যা হচ্ছে কত, 22। এই দুইটাকে আমরা বলছি কি, পরস্পরের কি বলছি আমরা,
আইসোবার বলছি। তাহলে আমরা যদি নিউট্রন সংখ্যা বের করতে চাই, নিউট্রন সংখ্যা সমান হচ্ছে এ মাইনাস কত জেড। তাহলে এক্ষেত্রে এখানেও এন সমান সমান হচ্ছে এ মাইনাস কত জেড। তাহলে এ কত, পারমাণবিক ভর কত 22, আর ই কত জেড পারমাণবিক সংখ্যা কত 10। তাহলে আমরা কত পাচ্ছি 12। এই ক্ষেত্রেও যদি আমরা দেখি এন সমান সমান, তাহলে আমরা কি পাচ্ছি 22 মাইনাস 11, তাহলে কত হচ্ছে 11। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই দুইটা মৌলেরই পরমাণুর প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার কি রয়েছে, ভিন্নতা রয়েছে, কিন্তু এদের কি আছে, ভর সংখ্যা কি একই। এবং এরা কি ধরনের মোলের পরমাণু, ভিন্ন মোলের পরমাণু। একই মোলের আইসোবার গুলা কি নয়, একই মোলের পরমাণু নয়, ভিন্ন মোলের পরমাণু। ভিন্ন মোলের পরমাণু হওয়া সত্ত্বেও এরা পরস্পরের কি আইসোবার, এদেরকে আমরা বলছি আইসোবার। যেমন এখানে আমরা লিথিয়ামের ক্ষেত্রে আমরা দেখিয়েছি, লিথিয়ামের ক্ষেত্রে আমরা দেখেছি আর্গন, লিথিয়াম এবং আর্গনের ক্ষেত্রে আমরা দেখেছি, ক্যালসিয়ামের ক্ষেত্রে আর্গন, পটাশিয়াম এবং ক্যালসিয়ামের ক্ষেত্রে আমরা দেখিয়েছি আর্গন, পটাশিয়াম এবং ক্যালসিয়াম। এই তিনটি মৌলের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, আর্গন, পটাশিয়াম আর আরেকটি বলছি আমরা ক্যালসিয়াম। তাহলে আর্গনের হচ্ছে 18, 40, পটাশিয়ামের হচ্ছে 19, 40, ক্যালসিয়ামের হচ্ছে 20, 40। এই হচ্ছে আমাদের তিনটি মৌল। এদের প্রত্যেকের পারমাণবিক সংখ্যা ভিন্ন, ভর সংখ্যা কি একই, এবং এরা কি ভিন্ন মোলের পরমাণু। এদের যদি আমরা নিউট্রন সংখ্যা কি করতে চাই, বের করতে চাই, 40 মাইনাস কত 18, তাহলে কত হয় 2, 2, 22। ঠিক আছে, এখানে যদি আমরা বের করতে চাই 40 মাইনাস কত 19, এন সমান সমান, তাহলে কত বের হবে 1, 21। এখানে যদি আমরা বের করতে চাই 40 মাইনাস 20 সমান সমান কত 20। তাহলে প্রত্যেকের নিউট্রন সংখ্যাও কি ভিন্ন। এদের প্রত্যেকের পারমাণবিক সংখ্যা এবং নিউট্রন সংখ্যা, অর্থাৎ প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা কি ভিন্ন, কিন্তু ভর সংখ্যা কি এক, এবং এরা ভিন্ন মোলের পরমাণু। তো এইগুলাকে আমরা বলছি কি, আমরা কি বলছি আইসোবার। তো যে সকল মোলের পরমাণুর প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা ভিন্ন, কিন্তু তাদের কি ভর সংখ্যা কি এক, এবং এরা কি ভিন্ন মোলের কি হবে পরমাণু হবে, তাদেরকে আমরা বলবো কি পরস্পরের আইসোবার বলবো। তো আমরা আইসোবার এর সংজ্ঞাটা আমরা দিয়েছি এখানে, যে সব মোলের পরমাণুর ভর সংখ্যা অর্থাৎ নিউক্লিয়াস অবস্থায় প্রোটন ও নিউট্রনের সংখ্যা সমান হয়, কিন্তু মোট সংখ্যা সমান হয়, কিন্তু পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা ভিন্ন হয়, তাদেরকে আমরা কি বলবো একে অপরের আইসোবার বলবো। যেমন এখানে কার্বন এবং নাইট্রোজেন এই দুইটি মৌল ভিন্ন মোলের পরমাণু, এদের প্রত্যেকের পারমাণবিক সংখ্যা ভিন্ন, কার্বনের 6, নাইট্রোজেনের 7, কিন্তু এদের ভর সংখ্যা আবার কত 14 অর্থাৎ সমান। এদের প্রোটন সংখ্যা হচ্ছে প্রথমটিতে 6, দ্বিতীয় 7, নিউট্রন সংখ্যা হচ্ছে কত 8, এবং এটাতে হচ্ছে কত 7। তাহলে ভর সংখ্যা দুটোরই 14, ইলেকট্রন সংখ্যা কত 6 এবং 7। তাহলে উভয় ক্ষেত্রে ভর সংখ্যা 14, পারমাণবিক সংখ্যা প্রোটন সংখ্যা যথাক্রমে 6, 7, সুতরাং এরা পরস্পরের কি আইসোবার। তাহলে আইসোবার হচ্ছে ভিন্ন মোলের পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা কি থাকবে ভিন্ন থাকবে। ভিন্ন মোলের পরমাণু হওয়ার কারণে অবশ্যই তাদের পারমাণবিক সংখ্যা তথা প্রোটন সংখ্যার কি থাকবে ভিন্নতা থাকবে, কিন্তু তাদের ভর সংখ্যা কি হবে সমান হবে, অর্থাৎ নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন এবং নিউট্রন এই দুটি সংখ্যার যোগফল কি হবে, যাকে বলি আমরা ভর সংখ্যা, সেই ভর সংখ্যা কি হবে সমান হবে। এই ছিল আইসোবার সম্পর্কে আলোচনা। এবার আমরা আলোচনা করব আইসোটোন। নিউট্রন সংখ্যা সমান হবে এবার, যে
যে সকল মৌলের পরমাণুর নিউট্রন সংখ্যা কি সমান, তাদেরকেই আমরা বলবো কি সেম নাম্বার অফ নিউট্রনস, অর্থাৎ নিউট্রন সংখ্যা সমান তাদেরকে, কিন্তু ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যার কি থাকবে, ভিন্নতা থাকবে। পারমাণবিক সংখ্যার ভিন্নতার কারণে অবশ্যই মৌলগুলা কি হবে, ভিন্ন মৌলের কি হবে, পরমাণু হবে, কি ভিন্ন মৌলের পরমাণু হবে, কিন্তু তাদের নিউট্রন সংখ্যা কি হবে, সমান হবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটি মৌলের, আমরা এখানে দেখতে পাচ্ছি একটা এক্স একটি ওয়াই মৌল। এক্স মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত, 78, ভর সংখ্যা হচ্ছে কত, 131। তাহলে এর নিউট্রন সংখ্যা কত, ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বিয়োগ করে যেটা হয় সেটা হচ্ছে 53। একইভাবে ওয়াই মৌলের ক্ষেত্রে যদি আমরা দেখি 127 পারমাণবিক ভর, 74 হচ্ছে কি পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করলে পাওয়া যায় নিউট্রন সংখ্যা 53। অর্থাৎ এই দুইটা মৌলের ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যে নিউট্রন সংখ্যা সমান, কিন্তু ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যার কি আছে, ভিন্নতা আছে। পারমাণবিক সংখ্যার ভিন্নতা থাকার কারণে মৌল দুটি অবশ্যই কি হবে, ভিন্ন মৌলের কি হবে, পরমাণু হবে। এই ধরনের যে মৌলগুলা সেগুলাকে আমরা পরস্পরের বলবো কি আইসোটোন। তাহলে যে সকল মৌলের পরমাণুর পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যার কি থাকবে, ভিন্ন থাকবে, কিন্তু নিউট্রন সংখ্যা কি হবে, সমান হবে, তাদেরকে বলবো কি আমরা পরস্পরের আইসোটোন। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে আমাদের রসায়ন প্রথম পত্রের যে দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন, তার বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। আমরা আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি, যেগুলোই আমাদের পরবর্তীতে হয়তো কাজে লাগবে। এরপরে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পরমাণুর গঠন। আমি আজকে তোমাদের যে বিষয়গুলি নিয়ে আলোচনা করলাম সেই বিষয়গুলি মূলত তোমাদের সাহায্যকারী হিসেবে যে সকল বই তোমাদের প্রয়োজন হবে সেগুলি হচ্ছে আমাদের বিভাগের সহকারী অধ্যাপক ব্রজেন্দ্রনাথ সরকারের লেখা একটি বই আছে, পিয়াস পাবলিকেশনের লেখা বই। সেই বইটি তোমাদের এই সকল বিষয় বুঝতে বেশ সাহায্য হবে এবং আমরা সাধারণত এই বইটি ফলো করে থাকি। এর সাথে ডক্টর সরোজকান্তি সিংহ হাজারি স্যারের একটি বই আছে, সেই বইটিও আমরা ফলো করে থাকি। তো ব্রজেন্দ্রনাথ সরকারের লেখা এবং পিয়াস পাবলিকেশনের প্রকাশনের যে বইটি, সেই বইটি তোমাদের বিস্তারিতভাবে এবং খুব প্রাঞ্জলভাবে এই বিষয়গুলি লেখা আছে এবং এটি তোমাদের জন্য সহায়ক হবে। এছাড়া বাজারে আরও অনেক বই আছে, কবির পাবলিকেশনের বই আছে, আরও অনেক বই আছে, সেগুলিও তোমরা সাথে রাখতে পারো। তবে এই দুইটি বই তোমাদের অবশ্যই পাশে রাখার জন্য আমি অনুরোধ করব, তোমাদের সহায়ক হিসাবে এই বইগুলি পাশে রাখলে, এই বইগুলি অনুসরণ করলে, বিশেষ করে ব্রজেন্দ্রনাথ সরকারের লেখা যে বইটি সেটি খুবই সাহায্যকারী হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের মঙ্গল কামনা করে আমি তোমাদের পরবর্তী যে আমাদের ক্লাস হবে সেটি দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার লেকচার আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।